সমগ্র নিউজ 24 এ আপনাদের সাথে আছি আমি রাশিদুর রহমান এবং আমি শান্তা শারলিন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে দেশের নারীরা মুক্তিযোদ্ধাদের প্রেরণা দিয়েছেন সে দেশের নারীরা পিছিয়ে থাকবে না। সকালে টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে প্রথম মহিলা সৈনিক দলের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, চ্যালেঞ্জিং পেশায় অংশগ্রহণ নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে। পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সেনানিবাস নামে টাঙ্গাইলের নতুন একটি সেনানিবাসের উদ্বোধন করেন। টাঙ্গাইল থেকে আরো জানাচ্ছেন সাদবিন শফিক, ক্যামেরায় ছিলেন নাসির বাবু। নারীর এই দীপ্ত পদক্ষেপে সূচিত হলো নতুন ইতিহাস। এক বছর কঠোর প্রশিক্ষণ শেষে দেশ সেবার মহান ব্রত নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মতো যাত্রা শুরু করল মহিলা সৈনিক দল। টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপভোগ করেন 878 জন নবীন মহিলা সৈনিকের কুচকাওয়াজ, পুরস্কৃত করেন সেরা সৈনিকদের। এরপর বক্তব্যে তিনি নবীন সৈনিকদের সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের পরামর্শ দেন। সেবার মহান ব্রত নিয়ে আজ আপনারা যে শপথ গ্রহণ করলেন তা আপনাদের আত্মত্যাগ, পেশাদারিত্ব ও দায়িত্বের প্রতি একাগ্রতার মাধ্যমে এবং দেশের আপামর জনসাধারণের চিকিৎসা সেবা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। বিভিন্ন ক্ষেত্রে নারীর যোগ্যতা ও অর্জন তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সামাজিকভাবে নারীকে মূল্যায়ন করা হলে গোটা সমাজে আসবে ইতিবাচক পরিবর্তন। গ্লোবাল জেন্ডার গ্যাপে 2013 সালের রিপোর্টে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং সর্বোপরি সামাজিকভাবে নারীকে মূল্যায়ন করলে গোটা সমাজেই ইতিবাচক পরিবর্তন আসবে। বিশ্বে বাংলাদেশের সেনাবাহিনীর সুনাম উত্তর বাড়ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম মহিলা সৈনিক দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী তুলে ধরলেন পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল রেখে এ বাহিনীর উন্নয়নে তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা। সেই সাথে পুনর্ব্যক্ত করলেন ফোর্সেস গোল 2030-এর আলোকে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ের কথাও। এরপর প্রধানমন্ত্রী আসেন যমুনা নদী সংলগ্ন নবনির্মিত বঙ্গবন্ধু সেনানিবাসে, উদ্বোধন করেন বিভিন্ন স্থাপনা, উন্মোচন করেন বঙ্গবন্ধুর একটি মুরালের। সাদবিন শফিক, চ্যানেল 24, টাঙ্গাইল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ আবারও পিছিয়েছে। নতুন তারিখ ঠিক করা হয়েছে আগামী 25 ফেব্রুয়ারি। বকশীবাজারে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতে সকাল 11টার দিকে কার্যক্রম শুরু হলে সাক্ষ্য গ্রহণ মুলতবি চেয়ে সময় আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। কারণ হিসেবে তারা বলেন, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে বেগম জিয়া শোকাহত। এই আবেদনের বিরোধিতা করেননি দুদকের আইনজীবী। বিশেষ জজ আদালত ও দুদকের আইনজীবীরাও কোকোর মৃত্যুতে শোক জানান। শুনানি শেষে আদালত সাক্ষ্য গ্রহণ মুলতবি করেন। মাননীয় আদালতও এই ঘটনা এবং এই আবেদন এবং সকল বিষয়ে তিনি সবকিছু অবগত। তিনিও শোক প্রকাশ করেছেন এবং তিনিও তার সমবেদনা সেটা জানিয়েছেন এবং তাদেরকে বলেছেন এটা জানানোর জন্য, এবং পরবর্তীতে বিচারের তারিখ ধার্য করেছেন আগামী 25/2/2015-তে। প্রসিকিউশন এবং আদালতের এটা বেগম জিয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে বলেছেন। আমরা বেগম জিয়ার কাছে তার এই বাণী পৌঁছে দেব কোর্টের এবং প্রসিকিউশনের। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নাশকতা আর সন্ত্রাস সৃষ্টির জন্যই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি উঠেছে। জনদাবি এবং মামলার পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার বিরুদ্ধে আইন অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আবার সরকারের সর্বোচ্চ মহল থেকে শুরু করে মহাজোট শরিক নেতারা বর্তমান সহিংসতায় বিএনপি চেয়ারপারসনকে গ্রেপ্তারের কথাও বলছেন। কিন্তু আইন অনুযায়ী তদন্তের আগে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা আইনানুগ হবে না বলে মনে করেন আইনজ্ঞরা। সাজিদ হক জানাচ্ছেন বিস্তারিত। বিরোধী অপরাধে আপনি অপরাধী হবেন এবং আপনার বিচার জনগণের আদালতে হবে। বেগম খালেদা জিয়া আগুনে মানুষ পোড়ানোর আসামি বেগম খালেদা জিয়ার জায়গা সংলাপের টেবিল নয়, কারাগার। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের ডাকে চলছে অনির্দিষ্টকালের অবরোধ। মাঝে মাঝেই বাড়তি যোগ হচ্ছে হরতাল। আর এইসব কর্মসূচিতে সংগঠিত নাশকতা, সহিংসতার জন্য সরকার এবং মহাজোট দায়ী করছে বিএনপিকে। এরই মধ্যে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে একাধিক মামলাও হয়েছে। সরকারের দায়িত্বশীলদের পক্ষ থেকেও তাকে গ্রেফতারের কথা তোলা হচ্ছে। হুকুমের আসামি হিসেবে
তাকে আইনের আওতায় আনা এটাই হচ্ছে যুক্তিযুক্ত। এই অবস্থায় আইনমন্ত্রীও বলছেন খালেদা জিয়াকে গ্রেফতারে জনদাবির কথা বিবেচনা রাখবে সরকার। তার বিরুদ্ধে মামলার কার্যক্রম চলবে আদালতের নির্দেশেই। আমরা যারা জনগণের প্রতিনিধি, আমাদের কাছ থেকে এরকম দাবি ওঠাটা অস্বাভাবিক নয়, বরঞ্চ স্বাভাবিক। মামলা কোর্টে চলবে, আদালত যেভাবে আদেশ দেবেন সেইভাবে কার্যক্রম চলবে। আইন অনুযায়ী কোনো ফৌজদারি মামলার হুকুমের আসামিও হতে পারে প্রধান অভিযুক্ত। এমনকি নাশকতা কিংবা সহিংসতা বাস্তবায়নকারীর চেয়ে পরিকল্পনা আর হুকুমদাতাকে বেশি শাস্তিতে দণ্ডিত করতে পারে আদালত। তবে গ্রেফতার করার ক্ষেত্রে অনুসরণ করতে হবে ফৌজদারি কার্যবিধি। যখন একজন অভিযুক্ত ব্যক্তি যদি বাইরে থেকে হয় পালিয়ে যাবেন অথবা এই ধরনের আরো অপরাধ করবেন, এইসব কারণে গ্রেফতার করা যেতে পারে। কিন্তু বেগম খালেদা জিয়া তো আর পালিয়ে যাচ্ছেন না। তাকে ওই অর্থে আমি মনে করি যে আমাদের এসব অনেকগুলি মামলায় যে গ্রেফতারগুলি হচ্ছে, এটাও কিন্তু ঠিক আইনের চোখে সঠিক হচ্ছে না। মামলা নেয়া আর তদন্তের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রাজনৈতিক আচরণ করছে বলে মনে করেন শাহদিন মালিক। নৈতিক ভিত্তি দুর্বল থাকলে জনগণের পরিবর্তে আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভরশীলতাটা বেড়ে যায়। সাজিদ হক, চ্যানেল 24, ঢাকা। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সহ দেশের সব হাসপাতালে হৃদরোগে আক্রান্তদের দেহে মেয়াদোত্তীর্ণ রিং পরানোয় নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একই সাথে মেয়াদোত্তীর্ণ রিং সরবরাহকারী প্রতিষ্ঠান এসব রিং গ্রহণকারী ও রোগীর দেহে তা প্রতিস্থাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে 4 সপ্তাহের রুল জারি করেন। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের নেতৃত্বে 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। মানবদেহের জন্য ক্ষতিকর মেয়াদোত্তীর্ণ রিং দিয়ে হৃদরোগের অস্ত্রোপচার বিষয়ে চ্যানেল 24-এর প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মেয়াদ উত্তীর্ণ রিং পরিয়ে হৃদরোগের চিকিৎসা শিরোনামে বুধবার একটি প্রতিবেদন প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24। প্রতিবেদনে দেখানো হয় দেশের বৃহত্তম সরকারি হৃদরোগ হাসপাতাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মেয়াদ উত্তীর্ণ রিং পরিয়ে হৃদরোগের চিকিৎসা করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী ইনস্টিটিউটের পরিচালকের মতে এর ফলে রোগীর শরীরে কোনো ক্ষতির সম্ভাবনা নেই। মেটালিক যেহেতু এটা শরীরের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রতিবেদন প্রচার হবার পরদিনই বৃহস্পতিবার বিষয়টি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চের নজরে নিয়ে আসেন আইনজীবী জাইদি হাসান খান। এর পরপরই প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে মেয়াদ উত্তীর্ণ রিং গ্রহণ ও রোগীর দেহে প্রতিস্থাপন কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে 4 সপ্তাহের রুল জারি করেন আদালত। রোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশের সমস্ত হাসপাতাল সহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রোগীদের দেহে মেয়াদোত্তীর্ণ রিং প্রতিস্থাপনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আদালতের আদেশে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে উচ্চ ক্ষমতা সম্পন্ন 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে। এ সংক্রান্ত পরবর্তী আদেশ দেয়া হবে 1 মার্চ। আর বিবাদী করা হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালককে। আদালতের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে চিকিৎসকরা বলছেন দোষীদের জবাবদিহিতার মাধ্যমে আইনের আওতায় আনা উচিত। যারা হৃৎপিণ্ডে এই রিং প্রতিস্থাপন করে, যারা সাপ্লাই দেয় এবং যেসব প্রতিষ্ঠান এই আয়োজনটিকে সহযোগিতা করে, তাদের সবার জন্যই একটি বড় সতর্কতামূলক একটি বিষয়। যদি দেখা যায় মেয়াদ উত্তীর্ণ হওয়ার 3 মাস অথবা 6 মাসের মধ্যে এটি মানবদেহে কোনো প্রভাব ফেলবে না, তাহলে শাস্তিটা এক ধরনের, আর যদি ক্ষতিকর প্রভাব ফেলে তাহলে শাস্তিটা ভিন্ন ধরনের। অর্থাৎ এই জাতীয় সিদ্ধান্ত নির্ভর করে প্রাপ্ত বৈজ্ঞানিক তথ্যের উপর। ওইটা একটা সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি হবে, আর যে লাগাবে তারও নীতিগতভাবে ডেট দেখে নিয়েই লাগানো ভালো। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এবার হরতাল অবরোধের খবর। চলমান অবরোধের মাঝেই দেশের বিভিন্ন জেলায় পালিত হলো বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের সকাল সন্ধ্যা হরতাল। তবে রাজধানীতে হরতাল চলবে কাল ভোর 6টা পর্যন্ত। ঢাকা বিভাগের মধ্যে হরতাল পালিত হয়েছে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ ও মাদারীপুরে। তবে হরতালে রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকালে হরতালের সমর্থনে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটে মিছিল পিকেটিং করেছে 20 দলের নেতাকর্মীরা। এদিকে কয়েকদিন আগে ঘোষণা করা হরতাল হয়েছে ফেনী ও সিলেট বিভাগেও। এছাড়া কুষ্টিয়ায় 36 ঘন্টা হরতালের শেষ দিন ছিল আজ। তবে রাজশাহী বিভাগে চলছে 48 ঘন্টার হরতাল।
দর্শক, আমরা একটু আগেই খবর পেয়েছি সন্ধ্যায় রাজধানীর নিউ মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণে 7 জন আহত হয়েছে। চিকিৎসার জন্য তাদের নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আছেন আমাদের সহকর্মী শামীমা সুলতান, আমরা চলে যাব তার কাছে। শামীমা, আহতদের অবস্থা কেমন? আসলে আহতটা কতটুকু তারা আহত হয়েছেন জানতে চাচ্ছিলাম তাদের অবস্থা, আর কারো পরিচয় জানা গিয়েছে কিনা? শামীমা রয়েছেন আমাদের সাথে। সন্ধ্যা 6টার দিকে নিউ মার্কেটের 2 এবং 4 নম্বর গেটে, আপনি এর আগেও আপনারা জানেন যে এই ঘটনাটি ঘটে, এবং 2 এবং 4 নম্বর গেটে অনেকগুলো ককটেল ছিল না, ওখানে শুধুমাত্র 2টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এবং আপনি জানেন যে নিউ মার্কেটের আশেপাশে এই গেটের সামনের দিকটায় দেখা যায় যে ফুটপাতে প্রচুর পরিমাণে ফুটপাতে হকাররা থাকে, এবং এই যে ক্ষুদ্র ব্যবসায়ীরা থাকে, এবং তাদের মধ্যে থেকে যারা আহত হয়েছেন তারা প্রায় সবাই এই ক্ষুদ্র ব্যবসায়ী, ফুটপাতে তারা ব্যবসা করেন। এবং শুধুমাত্র 2 জনের পরিচয় আমরা জানতে পেরেছি যারা হচ্ছেন ছাত্র, এবং তাদের মধ্যে একজন শহীদুল ইসলাম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের মাস্টার্সের ছাত্র। এছাড়া আরেকজন আছেন পিয়ার হোসেন, যিনি ঢাকা কলেজে তিনি মাত্র উচ্চ মাধ্যমিকে আছেন এবং 2য় বর্ষে পড়ছেন তিনি ঢাকা কলেজে। আর এছাড়া আমরা যাদেরকে পেয়েছি তারা সবাই এই ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী। তারা কেউ কেউ হচ্ছে বড়ই বিক্রি করছেন ফুটপাতে, বা কেউ নানান ধরনের ফলের সত্ত্ব বিক্রি করছেন। তো এছাড়া আসলে আমরা আহত যারা পেয়েছি তাদের মধ্যে কোনো পথচারী কাউকে পাই নাই, এবং মোট আহতের সংখ্যা এখানে 7 জন ছিলেন। তো এই ছিল আমার কাছে এদের সম্পর্কিত সবশেষ তথ্য। শামীমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শামীমা সুলতানা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিয়েছিলেন। পরের প্রসঙ্গে যাব। আওয়ামী লীগ ও বিএনপি দেশের সমস্যার সমাধান করতে পারবে না, জাতীয় পার্টি দেশের একমাত্র ভরসা, এমন দাবি করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সহিংস রাজনীতি বন্ধের দাবিতে প্রতীকী অনশনে এমন দাবি করেন তিনি। দেশের মানুষকে বিএনপি আওয়ামী লীগ বর্জনের পাশাপাশি অপরাজনীতি বর্জনের আহ্বান জানান এরশাদ। দেশে এখন রাজনৈতিক দুর্যোগ চরম আকার ধারণ করেছে দাবি করে সব রাজনৈতিক দলকেই অবিলম্বে আলোচনায় বসার কথা বলেন তিনি। 16 কোটি মানুষ 16 টাকার মার কথা আগুন জ্বালিয়েছে, নিভাতে পারবে না। আমরা নিভাবো, জাতীয় পার্টি নিভাবে, আর কেউ পারবে না। রাজনীতির শিষ্টাচার নাই, সহনশীলতা নাই, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ নাই, এমনকি সামাজিক শিষ্টাচারও নাই। আর মাত্র 4 দিন পরে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার অংশ নিচ্ছে 14 লাখেরও বেশি শিক্ষার্থী। কিন্তু ফেব্রুয়ারির 2 তারিখ নির্ধারিত দিনে পরীক্ষা শুরু হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে শিক্ষার্থীদের মনে। আবার পরীক্ষার সঠিক সময় শুরু হলেও সন্তানদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া আসা করতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। তাই পরীক্ষার সময় এ ধরনের কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রবেশপত্র হাতে পেয়ে গেছেন শিক্ষার্থীরা। প্রস্তুতি পর্ব শেষ হয়েছে আরো আগেই, এখন শুধু অপেক্ষা। 4 দিন পরেই বসতে হবে স্কুল জীবনের শেষ পরীক্ষায়। তবে চিন্তা, নির্ধারিত দিন শুরু হবে তো পরীক্ষা? সবই ভালো, এখন একটাই টেনশন যে আসলে পরীক্ষা কি দিতে পারবো নাকি। হরতালটা যাতে না হয় এটা আমরা অনুরোধ করি, কারণ আমরা যাতে সঠিকভাবে সুন্দরভাবে যাতে পরীক্ষাটা দিতে যেতে পারি। শান্তিতে নেই অভিভাবকরাও। পরীক্ষায় ভালো ফল করার চেয়ে তাদের উদ্বেগ সন্তানকে নিয়ে এই অবরোধে পরীক্ষা কেন্দ্রে যাবেন কিভাবে। চাচ্ছি অবরোধ তুলে নিক, 2 জন আলোচনায় বসুক, সেটাও তারা করবে না, আমাদেরও পরীক্ষা দিতে হবে। ছেলেকে স্কুলে পাঠাচ্ছি, এটা পাঠাচ্ছি, এই করতেছি, খুব টেনশনে থাকি, চিন্তায় থাকি, কিন্তু কি করব, আমাদের তো কোনো কিছু করার নাই। তাই পরীক্ষার সময় হরতাল অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি থেকে দলগুলোকে সরে আসার আহ্বান জানান এই শিক্ষাবিদ। আমাদের আবেদন থাকবে উভয় যদি একটু ধৈর্যশীল হয়ে পরীক্ষা চলাকালীন ওনাদের এই পর্বগুলো বন্ধ রাখেন, সন্তানদের সুন্দরভাবে যাতে পরীক্ষাটা দিয়ে শেষ করে আসতে পারে, এটাই আমাদের আবেদন। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষাবিদরা। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি শিক্ষার্থীদের মানসিকতার উপর চাপ সৃষ্টি করছে। তাই এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে চলমান আন্দোলন স্থগিত করতে 20 দলীয় জোটের প্রতি আবারও আহ্বান জানান তিনি।
সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরীক্ষার সময় কেন্দ্রের আশপাশে নিরাপত্তা জোরদার করা হবে। নিরাপদে পরীক্ষা দেওয়া, এতে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, কোন পার্টি বিঘ্ন সৃষ্টি করবেন না। সবাইকে আমি সমানভাবে বলছি, 30, 31, 1 এই 3 দিন সময়ের মধ্যে তারা এত সময় দেখাবেন না। আমি আশা করি এর মধ্যে তাদের মধ্যে একটা মানবতা জাগ্রত হবে। অন্যদিকে এসএসসি পরীক্ষার জন্য 20 দলীয় নেত্রী ও জোটভুক্ত দলগুলোর কাছে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে আইজিপি ব্যাজ প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। দুপুরে রাজারবাগে পুলিশ বাহিনীর 164 জন সদস্যকে আইজিপি ব্যাজ প্রদান করা হয়। সাহসী অভিযান, মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরূপ দেশের বিভিন্ন অংশের পুলিশ, র্যাব, এপিবিএন, এসপিবিএন, সিআইডি এবং ডিবি কর্মকর্তা আর অফিসারদের পদক দেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। এরপর শিল্ড প্যারেড অনুষ্ঠিত হয়। অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে আবারও ট্রলার ডুবি হয়েছে বঙ্গোপসাগরে। কক্সবাজারের কুতুবদিয়ার কাছে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে ডুবে যাওয়া এই ট্রলারটি উদ্ধার করে তীরে আনা হলেও এখনো নিখোঁজ আছেন অনেকে। এখন পর্যন্ত উদ্ধার হয়েছে 42 জন। এখনো সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে নৌবাহিনী এবং কোস্টগার্ড। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আবারও অবৈধভাবে মালয়েশিয়া যাবার চেষ্টা, আবারও বোটডুবি। এবারের ঘটনাটি ঘটেছে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের কয়েক কিলোমিটার দক্ষিণে খুদিয়ারটেক পয়েন্টে, যেখানে যাত্রী নিয়ে ডুবে গেছে এফবি ইদ্রিস নামে একটি ফিশিং বোট। চট্টগ্রামের মাঝির ঘাট থেকে এই বোটটি রওনা দেয় বুধবার রাত 2টার দিকে। বৃহস্পতিবার সকাল 6টার দিকে যাত্রীসহ সাগরে ডুবে যায় সেটি। সকাল 9টার পর থেকে উদ্ধার অভিযানে নামে নৌবাহিনী এবং কোস্টগার্ডের বেশ কয়েকটি জাহাজ। দুপুর পর্যন্ত 31 জনকে ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে আর 11 জনকে পাওয়া যায় মহেশখালীর কাছে, যাদের সবার বাড়ি নরসিংদী, মাদারীপুর সহ বিভিন্ন জেলায়। এদের মধ্যে দালাল চক্রে 3 সদস্য রয়েছে। দালালের মাধ্যমে মালয়েশিয়া যাচ্ছিলাম 1,80,000 টাকার মাধ্যমে। আমাদের হোটেল ভাড়া, খাওয়া খরচ সবই দেয়। দেওয়ার পরে আমাদের হোটেলে রাখার পরে চিটাগাং থেকে আমাদের ছোট ট্রলারে উঠায় মাঝপথে যে আরেকটা ট্রলার পাল্টানোর সময় আমাদের সেই ট্রলারে ওঠার পরে ট্রলারটা এদিক ওদিক আঁকা বাঁকা করতে করতে উল্টে আমরা অনেকে ট্রলারের ভিতরে পড়ে। উদ্ধারের পর বিকেলে কুতুবদিয়া উপকূলে নেওয়া হয় ডুবে যাওয়া বোটটি, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। কাঠের তৈরি এই বোটটিতে 70 থেকে 80 জন যাত্রী ছিল বলে জানিয়েছে উদ্ধার হওয়া লোকজন। যদিও নিখোঁজের সঠিক সংখ্যা জানাতে পারেনি কেউ। তাদের খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে নৌবাহিনী ও কোস্টগার্ডের টিম। উদ্ধার কাজের জন্য আমাদের কোস্টগার্ডের মেটাল শার্ক বোট এবং আমাদের যে শিপগুলো সব আসছে। আনুমানিক 20-30 জন মতো নিখোঁজ আছে। আমি 31 জন লোক উদ্ধার করছি। আর এই কিছুক্ষণ আগে সংবাদ পাইছি 10 জন লোকের মতো মহেশখালী থেকে ওরা উদ্ধার করছে। এই 31 জন লোকের ভিতরে 3 জন দালাল আমরা শনাক্ত করছি। অতিরিক্ত যাত্রী বহনের কারণেই বোটটি ডুবেছে বলে ধারণা করছেন উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা। কয়েক মাস আগেও অবৈধভাবে মালয়েশিয়াগামী 2টি বোটডুবির ঘটনা ঘটে বঙ্গোপসাগরে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এই বিষয়ে সবশেষ খবর জানাতে কুতুবদিয়ার বরকব বাজার থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, উদ্ধার কাজের সবশেষ কি অবস্থা আর কি খবর আছে আপনার কাছে এই সম্পর্কিত? শান্তা, উদ্ধার কাজ এখনো চলছে। কোস্টগার্ডের জাহাজ তানভীর এবং তৌহিদ দুপুর থেকে যে উদ্ধার তৎপরতা শুরু করেছে সেটি এখনো অব্যাহত আছে এবং কোস্টগার্ড কর্মকর্তারা জানিয়েছেন যে আজ পুরো রাত এই কার্যক্রম অব্যাহত থাকবে। এখন পর্যন্ত যে 42 জনকে উদ্ধার করা হয়েছে জীবিত অবস্থায়, এর বাইরে আর নতুন করে কাউকে উদ্ধার করা হয় নাই বিকেল বা সন্ধ্যার পর। তবে এখন পর্যন্ত খুশির খবর হলো যে কাউকে মৃত অবস্থায় বা কারো মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয় নাই বা উদ্ধার করতে হয় নাই। তো উদ্ধারকৃত 42 জনের মধ্যে 4 জনকে দালাল হিসেবে শনাক্ত করেছে কোস্টগার্ড। আর বাকিদের মধ্যে 6 জন অসুস্থ, যাদের 5 জন কক্সবাজার সদর হাসপাতালে আছে, তার অবস্থা একটু খারাপ, এবং বাকি 5 জন কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। তো আসলে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশাই থোয়া মারমা জানিয়েছেন যে তারা আইনানুগ ব্যবস্থা নেবেন দালালদের
তাদের যে 4 জন তাদের বিরুদ্ধে, এবং বাকি যারা উদ্ধার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে হয়তো তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তো আমরা আশা করছি আসলে যে 60 বা 80 জন ওই ট্রলারটিতে ছিল বলে ধারণা করা হচ্ছে, বা উদ্ধার যারা হয়েছে তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি তাদের ভাষ্য অনুযায়ী বাকিরা হয়তো এখন পর্যন্ত তাদের ভাগ্যে কি ঘটেছে সেটি নিশ্চিত করে বলা সম্ভব নয়। তারা কি জীবিত অবস্থায় কোথাও আছে নাকি এখনো ভাসছে সাগরে, অথবা তারা কি নাকি তাদের সাগরে সলিল সমাধি হয়েছে, সেটি কোনো তাদেরকে না পাওয়া পর্যন্ত বা কোনো কিছু বাস্তবে তাদের মানে চিহ্ন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। শান্তা। ফখরুল, আপনাকে ধন্যবাদ। কুতুবদিয়ার বরকব বাজার থেকে ট্রলার ডুবির সবশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন ফখরুল ইসলাম। এবার বঙ্গবন্ধু গোল্ড কাপের খবর জানিয়ে দিব। দুঃস্বপ্নে শুরু হলো বাংলাদেশের বঙ্গবন্ধু গোল্ড কাপ। মালয়েশিয়া অনূর্ধ্ব 23 দলের কাছে লুডভিকের দলের হার 0-1 গোলে। সিলেটে হতাশার ম্যাচে শুরুতেই এগিয়ে যাবার সুযোগ পায় স্বাগতিকরা। 8 মিনিটে জাহিদের থ্রুতে 5 হওয়াতে ব্যর্থ স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। সুযোগ পেয়েছিল সফরকারীরাও। অধিনায়ক নাজিরুলের ফ্রি কিক থেকে আদম নূরের হেড বারে লেগে ফিরে আসে। ম্যাচের 22 মিনিটে আবারও ব্যর্থ এমিলি। গোলরক্ষককে একা পেয়েও